একটা কথা কান খুলে শুনে রাখুন। হ্যাঁ, আমি সেই মগজওয়ালাদের কথা বলছি যারা লোলুপ স্বার্থ চরিতার্থ করবার জন্য মগজে অপরাধের বীজ বপন করেন। তারা গোপনে অপরাধ করে সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে চায়। তারা মনে করে আমাদের অপরাধ করতে কেউ তো দেখেনি, তাই ধরা পড়ার কোনো চান্স নেই। কিন্তু আমি বলছি আপনি ভুল করছেন, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। অপরাধী তার করা অপরাধের কোনো না কোনো ক্লু ঠিক ফেলে রেখে যাবেই, আর ধরা তাকে আমাদের হাতে পড়তেই হবে। এমন এক ঘটনার সাক্ষী আপনারা থাকুন যা দেখলে গায়ে কাঁটা দেবে আপনাদের। হাড় হিম করা এই নারকীয় ঘটনার সাক্ষী থাকতে দেখুন ক্রাইম ডায়েরিতে আজকের এই রোমহর্ষক পর্ব। শোনো, ডিনার অর্ডার করেছি, কিন্তু খেয়ে যাবে। আমাকে না বলে কেন ডিনার অর্ডার করলে? মুস্তাকে মাফ চাবো না, অভ্যেসে বসে করে ফেলেছি। রোজ রাতে তো আপনি খেয়ে যান। ছাড়ো, ভালো লাগছে না আমার। বাবা, কি ব্যাপার? অমৃতে অরুচি? কেস কি? ওই কি হয়েছে তোমার? এসে থেকে দেখছি কেমন মুড অফ করে বসে আছো। আসো না, কি হয়েছে বলো না। আচ্ছা, আমরা লিভিনে আছি কতদিন? 2 বছরে একটু কম। সামনের মাসে 15 তারিখ 2 বছর কমপ্লিট হবে। কি ব্যাপার বলো তো? বড় সড়ো কিছু প্ল্যান করছো মনে হচ্ছে। আচ্ছা শোনো, এইবার কিন্তু কোনো বারকাম রেস্টুরেন্টে যাব না, সোজা গাড়ি বুক করে পুরুলিয়া। সেখানে ওই আদিবাসীদের সাথে ওদের মতন ড্রেস পরে মহুয়া খেয়ে ধামসা মাদলের তালে নাচবো। কি হলো? কিছু বলছো না কেন? আরে কি হলো বলো না কিছু। ধর, আমার এভাবে একসাথে থাকতে আর ভালো লাগছে না। কেমন যেন দম আটকে আসছে আমার। কেমন জানি তোমার সাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমি। আমার স্পেস চাই সুদেশ, না আমার স্পেস চাই। আমি তো স্পেস না আমাকে বারণ করেছো, তুমি তো বললে সামনের মাসে আমার এক্সাম হয়ে গেলে আমি বিয়ে করছি, তারপর শ্বশুর বাড়ি আমার বাড়ি। আমি হয়ে যাবো পিওর ঘরণী, মন দিয়ে সংসার করবো। সিরিয়াসলি। প্রেমই যেখানে নেই সেখানে বিয়ে করে আর কি হবে? আমাদের প্রায় 2 বছরের সম্পর্ক সুদেশ, না? থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তুমি ঠিক কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো তো। আমাদের দুজনের সম্পর্ক থেকে ভালোবাসা বিদায় নিয়েছে। আমার মনে হয় আমাদের দুজনের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত সুদেশ। আমি তোমার মতামত চাইছি। সোজা সাপটা না বলে এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলছো কেন? আমি তোমার কাছে অভ্যেসে পরিণত হয়েছি? আমাদের দুজনের মধ্যে ভালোবাসা আর নেই? তার মানে তুমি আমার থেকে মুক্তি চাইছো, তাই না? আরে না, মানে আমি বাংলা কথা, তুমি আমার সাথে রিলেশনে থাকতে চাইছো না, তাই তো? ব্যাপারটা আমার থাকা না থাকা নিয়ে নয় সুদেশ, না। আমি আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো টান অনুভব করছি না। আমি তোমাকে জাস্ট সত্যিটা বললাম। এবার বল তোমার কোটে। তুমি তো হঠাৎ আজকে অনুভব করোনি, এটা অনেকদিন আগেই ফিল করেছিলে। এতদিন আমার সাথে ঘুরে ফিরে নাটক না করলেই পারতে, আগেই বলে দিতে। আমি এতটাই সস্তা তোমার কাছে? আমাকে জানতেই দিলে না তুমি কি সিদ্ধান্ত নিতে চলেছো। এখনো 2 বছরও হয়নি আমাদের রিলেশনে, এর মধ্যে আমাকে বোরিং মনে হচ্ছে তোমার? আমাকে জানা বোঝা তোমার হয়ে গেছে, তাই না? এবার দেখো, নতুন কোনো সঙ্গিনী হয়তো সে আমার থেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ, তার প্রতি তোমার টান ভালোবাসা সব থাকবে। কিন্তু প্লিজ
তাকেও যেন আমার মতন ঠকিও না। আমি তোমাকে ঠকাইনি সুদেষ্ণা, জাস্ট সত্যিটা বলেছি। এটা কি আমার অপরাধ? কেন থেকে থেকে নিজেকে জাস্টিফাই করছো? অনেক রাত হয়ে গেছে, এখন তুমি আসতে পারো। আমি তোমার কাছে ঠকে গেলাম বিজয়। হ্যাঁ, ফোন করেছিলি কেন? আজকে 8টায় একটু আসতে পারবি? দরকার আছে। কি হয়েছে? গলাটা ভারী শোনাচ্ছে কেন? তুই আয় না, সবটা বলবো। সুদীপকে নিয়ে আসি? আয়। তুই কেন আপসেট হচ্ছিস? ও তো তোকে সব জানিয়েই গেছে। হ্যাঁ মানছি তোকে হঠাৎ জানিয়েছে, কিন্তু তোকে না জানিয়ে ফোন অফ করে যদি গায়েব হয়ে যেত তখন তো তোর কিছু করার থাকতো না রে। আমি কিছু টের পাইনি জানিস, ও মনে মনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে। তুই তো জানিস আমার মা চাকরি সূত্রে কটকে থাকে। আমি মাকে কিছু বলিনি। মা যদি ব্যাপারটা জানতে পারে, মা বলবে এক্ষুনি তুই কটকে চলে, তাতে তোর ইয়ার ব্যাক হয় হোক। সুদেষ্ণা, তোর মা তোদের রিলেশনশিপ সম্পর্কে জানতো? হ্যাঁ, আমার মা মাই ডিয়ার মম। আমি আমার মাকে সবটা শেয়ার করি, আমাদের বিয়ের ব্যাপারটাও শেয়ার করতামই। জাস্ট আর যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আর আগামীকাল যা ঘটবে ভালোর জন্যই ঘটবে। তুই কেমন মেরে, ও আমাকে ছেড়ে চলে গেছে আর তুই বলছিস যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আমি ধ্বংস হয়ে গেছি রে, আমি ওকে ছাড়া বাঁচবো না। তুই কি ভুলভাল বলছিস? বিজয় তোকে ছেড়ে গেছে, তুই কিন্তু যাসনি। তুই কেন এত চাপ নিচ্ছিস? সুদেষ্ণা দেখ, বিয়ের পর যদি এটা তোর সাথে হতো তাহলে ভালো হতো কি? যেটা যাওয়ার ছিল সেটা চলে গেছে, ওসব মেয়ে ভেবে তোর আর কোনো লাভ নেই। তোর এখন গোটা জীবন পড়ে রয়েছে, তুই সেটাকে নিয়ে ভাব। সুদীপ ঠিকই কথা বলছে, তুই এখন চিল কর। জীবনটা অনেক বড় রে, ওঠা পড়া তো থাকবেই। এরমভাবে হেরে গেলে হবে বল? ডোন্ট ওয়ারি ডিয়ার, সব ঠিক হয়ে যাবে। দেখ, আমাকেও তো সুপর্ণা ঠকালো, আমি তো ওকে পেয়ে গেলাম না, তা তুইও ভালো কাউকে পেয়ে যাবি। তোর জীবনেও তো স্বপ্নের রাজকুমার আসবে, আর ও এসে তোর সব কিছু ঠিক করে দেবে। কথাতে কাঁদবি না। আমরা এখন উঠি, অনেক রাত হয়েছে। মন খারাপ লাগলে আমাদের ফোন করবি, কেমন? আসি আসি। কি চাতা বলছিস তুই? আরে সত্যি বলছি, আমি আর স্নেহা আজকে অফিস থেকে বেরিয়েছিলাম আইসক্রিম খেতে, তখনই তো দেখলাম। সত্যি কি লম্পট ছেলে রে বাবা, কি সুন্দর আমাদের সাথে কথা বলতো। কথা শুনলে মনে হতো ওর মতন ভালো ছেলে হয়ই না। জানোয়ার একটা। ঈশ্বর যা করে না মঙ্গলের জন্যই করে। সত্যি রে, সব ছেলেরাই এক। ওই সব ছেলেরা কিন্তু এক হয় না। ও অমনি তোমার গায়ে লেগে গেল? হ্যাঁ এই শুনিস না, তুই চুপ হয়ে গেলি কেন? সুদীপ, আমার তোর একটা হেল্প লাগবে। বল, কি হেল্প লাগবে? ওই মেয়েটাকে কখন কখন বিজয় ওর কাছে যায়, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমার লাগবে। দূর, ওর পক্ষে কি করে সম্ভব? ওর অফিস আছে না। তাহলে তুই কি বলতে চাইছিস, এরকম একটা ফ্রডকে ছেড়ে দেবো? দেখ, স্নেহা ঠিকই বলেছে, তবে হ্যাঁ, আমি না পারলেও ঘটনাচক্রে আমার এক বন্ধু ওই বিল্ডিংয়েই থাকে, নাম লিটন। আমি
ওকে তোর নাম্বারটা দিয়ে দিচ্ছি, ও তোকে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ, আর ওর যত ইনফরমেশন আছে সব তোকে দিয়ে দেবে। এখন আমি রাখছি, আমার লাঞ্চ টাইম শেষ, আমাকে আবার অফিসে ঢুকতে হবে। আমিও রাখছি রে। আজকাল তোমাকে ভীষণ টেনসড লাগে, কেন বলো তো? কোথায়? না তো। হ্যাঁ, তবে মাঝে মাঝে একটু টেনশন হয় বই কি, সে তো সব ছেলেরই হয়। আসলে পড়াশোনার চাপ রয়েছে, তারপর চাকরি বাকরি পাওয়ার ব্যাপার আছে, তোমাকে বিয়ে করার ব্যাপার আছে, টেনশন একটু হবে না বলো? তাই তুমি চাকরি পাওয়ার পর আমাকে বিয়ে করবে? আমরা হানিমুনে কোথায় যাব? দীঘা, পুরী, দার্জিলিং নাকি ব্যাংকক? সোজা ব্যাংকক, পাটায়া গিয়ে বহুত মস্তি করব। কি তুমি? আসতে পারি? হ্যাঁ, মানে এসব। কাকে চাই? আমি বিজয়ের সাথে কিছু কথা বলতে চাই। তুমি কি ওর গার্লফ্রেন্ড? ইয়ে মানে সেটা জেনে আপনার লাভ। আমি তো আপনাকে চিনি না, জানিও না, আর জানতেও চাই না। আপনার যদি মনে হয় বিজয়ের সঙ্গে কথা বলবেন, বলুন। বিজয়, তোমাদের কথা বলা হয়ে গেলে আমাকে ডেকো, আমি পাশের ঘরে আছি। ইয়ে মানে ও, তাহলে এই ছিল তোমার আমার কাছ থেকে বিরতি নেওয়ার আসল রূপ। তুমি কি ভেবেছিলে আমাকে একা ফেলে রেখে, ফোন সুইচ অফ করে রেখে আমার দুনিয়া থেকে গায়েব হয়ে যাবে আর আমি তোমাকে ছেড়ে যাব? সেটা হচ্ছে না জাদু। অনেক কাঠখড় পুড়িয়ে আজ আমি এখানে এসেছি। তা এবার বলো, তোমার নতুন ক্লায়েন্টের কি নাম? কি হলো, উত্তর দাও। অবশ্য তোমার কাছে উত্তর থাকলে তো দেবে। আমি একটা বিশাল টানাপোড়েনের মধ্যে ছিলাম, বিশ্বাস করো। শ্যাম রাখি না খুল রাখি? না না, ঠিক তা নয়। আসলে ব্যাপারটা আমি তোমাকে বলতাম। এই যে যে মেয়েটাকে দেখলে, ওর নাম মনুয়া, আমার মাস্তুতো বোন। ওর আসলে মানসিক অবস্থাটা ঠিক ভালো নয়। হ্যাঁ, মাসি আমাকে বলেছে তার জন্য ওর সাথে একটু থাকতে, সঙ্গ দিতে। আসলে একটা ছেলের সাথে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পর থেকেই ওর এই অবস্থা হয়ে গেছে, বুঝেছো? তাই আমি ওকে একটু সময় দিচ্ছিলাম আর কি। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম এটার ব্যাপারে, কিন্তু তুমি শুনতে চাওনি। কিন্তু ওকে দেখে তো মনে হলো না যে ও মানসিকভাবে বিপর্যস্ত। আসলে অনেক দিন হয়ে গেছে তো, তাই আর কি। মানে কিন্তু আমি না কাল পরশু তোমার সাথে ঠিক দেখা করতাম, বিশ্বাস করো। আমি আমাদের জীবনের সবচেয়ে বড় গিফটটা তোমাকে দিতাম, আমাদের এইবারের এই 2 বছরের রিলেশন কমপ্লিট হওয়ার জন্য। আমি কাল ঠিক যেতাম, সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি সত্যি বলছো নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার বিশ্বাস হলো? ঠিক আছে, তাহলে কাল সন্ধ্যে দেখা হচ্ছে, কিন্তু আমি এখন আসছি। টাটা। টাটা। মেয়েটাকে? কেউ না, ওই আমার মাস্তুতো বোন।
আসলে একটা ছেলের সাথে ব্রেকআপ হয়ে গেছে, বুঝলে, তাই জন্য মাথাটা পুরো গেছে। এই অ্যাড্রেসটা পেলো কি করে? সুদীপ দিয়েছে। এই সুদীপটাকে? ও তুমি চিনবে না, আমার মাস্তুতো বোন আর আমার কমন ফ্রেন্ড। হ্যাঁ। সুদীপের নাম তো আগে কখনো শুনিনি তোমার মুখে। আরে এরকম কত বন্ধু আছে, সবার নাম কি তোমাকে বলতে হবে? ও, তা মেয়েটাকে ভাগালে কি করে? হ্যাঁ, ওই বললাম যে রূপমের সাথে ওর দেখাটা আমি ঠিক করিয়ে দেবো, মাসিকে এই ব্যাপারে আমি কিছু বলবো না, তাই টেনশন করার কোনো কারণ নেই, আমি তো আছি ওর সাথে, এই আর কি। এসব বললাম আর তারপর চলে গেল। কিন্তু মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হলো? বেচারি আশায় থাকবে। ছাড়ো না, আমি আর মাসি আসলে একসাথে মিলেই প্ল্যানটা করেছিলাম। আরে তুমি বসো বসো, কিচ্ছু চিন্তা করো না, মাসি আর আমার সব প্ল্যানই করা আছে। যত দিন যাবে তত আস্তে আস্তে ও ঠিক সুস্থ হয়ে যাবে, বুঝলে? তুমি সত্যি অনেক বড় মনের মানুষ গো, তোমাকে দেখলে সেটা বোঝা যায় না। আমি জানি, আমাকে যদি এই দুনিয়ায় কেউ মন থেকে বোঝে সেটা শুধু তুমি। এটা কিন্তু শুধু আমাদের লিভিনে 2 বছর নয়, আমাদের আপকামিং ম্যারেজ ডেটের প্রি সেলিব্রেশন। Of course, I fully agree with you. বিয়েটা কবে করছি বলো? তোমার প্রথম সন্তান জন্মগ্রহণ করার পর। ধ্যার, সিরিয়াসলি বলো না, বিয়েটা কবে করছি? কমন মিস্টার বিজয় সাহা, বলো না বিয়েটা কবে করছি? এখান থেকে কিন্তু প্রমাণ হয়ে যাবে তুমি সৎ না মিথ্যু। Honestly speaking, নেক্সট ইয়ার শ্রাবণ মাসের 7 তারিখ, ততদিনে তোমার এক্সামও শেষ হয়ে যাবে। থ্যাংক গড, একটা ডেট তো পাওয়া গেল। এইবার তোমাকে আর আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। হ্যাঁ, তা সে তোমার পিস্তত মাস্তত বোন যে কি অসুস্থ থাকুক না কেন। ওয়েট আ মিনিট, কি হলো, কোথায় যাচ্ছ? আরে বাবা একটু চুপ করে দাঁড়াও না, চুপ করে বসতে পারলে বসো না। সারপ্রাইজ। বাবা, বিয়ের ডেট ফিক্স করে দিয়েছো, তাই এই সারপ্রাইজ তো বানতা है। চিয়ার্স। চিয়ার্স। আজ আমি ভীষণ হ্যাপি। মি টু। কিন্তু তুমি আমাকে না জানিয়ে এত কিছু শপিং করে এনেছো যে? মা তো করবো না, তুমি তো আমাকে যখন ছেড়ে গেছিলে তখন বড় হয়ে গেছিলে, আবার এখন ফিরে এসে বিয়ের ডেট ফিক্স করে দিলে, তাই এখন তুমি বর্বর থেকে উঠবি বর। একেবারে বর্বর থেকে বর, দারুণ বললে তো। ও তো বলবো না, বাংলায় অনার্স করেছি, বাংলাটা আমি ভালোই বলি। বাট আই হ্যাভ এ কোশ্চেন, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? আরে তোমার মাস্তুতো বোন। ও আচ্ছা, মনোয়া। তা হঠাৎ এই প্রশ্ন? না আসলে মনুয়া নামটা তো আগে শুনিনি, আর তাছাড়া তোমার মাসি আছে সেটাও আগে কখনো বলনি, তাই আর কি সামথিং খটকা। তোমার মনে আছে হয়তো আমি হঠাৎ করে সেই মনুয়ার ঘরে ঢুকে পড়েছিলাম, আর সেখান থেকে তুমি কিছু একটা বলে আমাকে তাড়াতাড়ি তাড়িয়ে দিতে পারলেই বাঁচো, ওই আর কি।
যা মনে আসছে বলে যাচ্ছ, তাই না? নেশাটাই কেটে গেল। একে তো বিয়ার, তার মধ্যে তোমার এসব ফালতু বাবা। আরে নেশার জন্য তো আরো রান্নাঘরে আছে রাখা, যাও নিয়ে এসো, তুমিও খাও, তোমার নেশাও হবে, আর আমার প্রশ্নের উত্তর দাও, এতে আমারও খটকা দূর হয়ে যাবে। ফরগেট ইট। তুমি যদি অনেস্ট হও তাহলে বলো তো ফোনে সুইচ অফ করে রেখেছিলে? আরে বাবা, ভালোবাসার মধ্যে এত ঘাপলা চলে? কি হলো? আচ্ছা, তোমার ওই মনুমালটাকে একটু ফোন লাগাও তো, স্পিকারে দাও, আমিও শুনি ও তোমার কেমন তুতো বোন। স্পিক আউট। কি হলো? স্পিক আউট। মর মর তুই। শালি এখনো মরেনি? খতম। শালি আমার উপর দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওকে সুইটার, গুড বাই। এখন আমার অনেক কাজ, ঠান্ডা মাথায় সল্টাতে হবে। প্রেমিক সে যত বড়ই ধুরন্ধর হোক না কেন, ধরা তাকে পড়তেই হবে। যেমন সুদেশনার হাত নাতে ধরা পড়েছিল বিজয়। বিজয় যে একটু আধটু নাটক করতে জানে সেটা সুদেশনা জানতো, কিন্তু বিজয় যে সুদেশনাকে এত বড় ধোঁকা দেবে সেটা সুদেশনা কল্পনাই করতে পারেনি। তাই সুদেশনার প্রশ্নবাণে জর্জরিত হয়েছিল বিজয়, আর সবটা বুঝে বিজয় শেষে একটা অন্তিম সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে সংঘটিত হয়েছিল একটা ভয়ঙ্কর অপরাধ। এই হাড় হিম করা নারকীয় ঘটনা ঠিক কোন দিকে মোড় নিয়েছিল চলুন দেখি। আসুন স্যার। কোথায়? ওখানে। তুমি বডিটাকে কি অবস্থায় দেখেছিলে? স্যার এখানেই অর্ধদগ্ধ অবস্থায় পড়েছিল। হাইট 5 ফুট 5 ইঞ্চির মতো হবে, বয়স 23 থেকে 24-এর মধ্যে। ঠিক আছে, বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। আর থানায় কি খবর দিয়েছিল? উনি স্যার আমি আচ্ছা, আপনার নাম? বাবু মল্লিক। আপনি থাকেন কোথায়? স্যার এই সামনের ফ্ল্যাটেই থাকি। তা আপনি কখন দেখলেন লাশটা পড়ে আছে? স্যার রোজ সকালবেলা জঞ্জাল ফেলতে যাই, সামনেই ভ্যাট আছে, তো আজকে সকালবেলাও যাচ্ছিলাম, আর তখনই দেখি তো এই যে মেয়েটি পড়ে আছে, ওকে আপনি চেনেন? না স্যার, এখানকার কেউ নয়। আচ্ছা, পূজা
ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। ওকে স্যার। দেখো পূজা, আমার মনে হয় না মেয়েটা লোকাল, বাইরে থেকে কেউ খুন করে ওকে এখানে ফেলে দিয়ে গেছে। হ্যাঁ স্যার, মেয়েটার বয়সও কিন্তু খুব বেশি নয়, আর দেখেও বেশ ওয়েল টু ডু ফ্যামিলির মেয়ে বলে মনে হলো। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মেয়েটার বয়স হচ্ছে 23 থেকে 24-এর মধ্যে, আর মেয়েটা খুন হয় রাত 8টা থেকে 8:30টার মধ্যে। মাথায় গভীর আঘাতের চিহ্ন স্পষ্ট, কিন্তু মেয়েটার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে স্যার, মেয়েটার স্টমাকে খানিকটা অ্যালকোহল পাওয়া গেছে। অ্যালকোহল? অ্যালকোহল পাওয়া গেছে মানে ধরে নিতে পারি ও কোনো পার্টি করছিল। হ্যাঁ, মেয়েটার বয়স কত বললে? 23-24। রাইট স্যার। তাহলে ও কলেজ স্টুডেন্ট হতে পারে। আচ্ছা, মেয়েটা কোথায় থাকে, ও কলেজে আদৌ পড়ে কিনা, বা অন্য কোনো জব করে কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি বার করো। আর হ্যাঁ, ওই ভ্যাটের আশপাশে কোনো সিসিটিভি থাকলে তার ফুটেজটা ইমিডিয়েট কালেক্ট করো। স্যার, আমাদের হেড কনস্টেবল দাসবাবু আপনাকে সিসিটিভি ফুটেজটা পাঠিয়েছেন, তাই না? আপনি একটু চেক করে নিন। বাবা, দাসবাবু তো দেখছি একেবারে দ্রুতলয়ে কাজ শুরু করেছেন। হ্যাঁ স্যার, উনার বয়স যত বাড়ছে উনি দ্রুতলয়ে কাজ করছেন। দেখো পূজা, যেন আবার উনি দ্রুত রিটায়ারমেন্ট চেয়ে বসেন না। পূজা, দেখো তো এই ফুটেজটা কি? স্যার, উনি তো হুডি আর মাস্ক পরে আছে, উনি খুব চালাক স্যার। স্যার, আমার তো মনে হচ্ছে এটা প্রি প্ল্যান মার্ডার। পূজা, গাড়ির নাম্বারটা আমার চাই, তুমি দরকার হলে অন্যান্য ফুটেজ খুঁজে বার করো। আর আমার মনে হচ্ছে খুনির বয়স এমন কিছু বেশি না। হোয়াট এভার, নাম্বারটা আমার চাই। তুমি এক কাজ করো, মেয়েটার ছবি সমস্ত থানায় পাঠাও, দরকার হলে বাংলা ইংরেজি সমস্ত ডেইলি নিউজ পেপারে বিজ্ঞাপন দাও। ওকে স্যার। নমস্কার, জোড়াবাগান থানা থেকে আসছি। WB012427, এই 4 চাকার গাড়ির নাম্বারটা কি আপনার মালিকের? হ্যাঁ স্যার, গাড়ি তো স্যারেরই, কিন্তু স্যার তো নেই। স্যার নেই? স্যারের ফোন নাম্বারটা দিন। 9830। হ্যাঁ নমস্কার, আমি জোড়াবাগান থানা থেকে বলছি, অফিসার ইনচার্জ রাজা মুখার্জি। আচ্ছা, WB012427 এই নম্বরের 4 চাকার গাড়িটা আপনার? আচ্ছা, তো আপনি কোথায় আছেন? কি বলছেন? মুম্বাইতে? আপনি মুম্বাইতে থাকেন ব্যবসার কাজে? 3 মাস এখানে আসেননি? তাহলে আপনার গাড়িটা ভাড়া খাটাচ্ছে কে? আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ। 3 দিন আগে আপনার মালিকের গাড়িটা কে নিয়ে গেছে? বলতে পারবো না স্যার, আমি তো 5 দিন কাজেই আসিনি। গাড়িটা কোথায়, গ্যারেজে? না স্যার, গাড়িটা স্যারের পরিচিত একজন নিয়ে গেছে। তার নাম্বারটা দিন। আমি তো ওনার নাম্বার জানি না স্যার। থানায় চলুন আপনি। কেন স্যার? চলুন। স্যার, আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আপনার নাম? সজল হাজরা। কতদিন চাকরি করছেন? প্রায় 3 বছর। 3 বছর? তার মানে আপনি মালিকের বিশ্বস্ত একজন কর্মচারী। গাড়িটা কে নিয়ে গেল তাকে আপনি চেনেন না, জানেন না, শুধুমাত্র মালিকের লোক বলে গাড়িটা তাড়াতাড়ি তুলে দিলেন? হ্যাঁ, আপনি কি মনে করেন, আমাদেরকে গাধা মনে করেন, না নিজেকে শিয়ালের থেকে ধরতে মনে করেন? যে গাড়িটা নিয়ে যেতে নাম্বারটা বলুন। স্যার, আমি বুঝতে পারছি স্যার, আমি ফেঁসে গেছি। ওনার নাম বিজয় সাহা। উনি প্রায়ই আমাদের ফ্ল্যাটের সামনে আসতেন আর আমার সঙ্গে ভাব জমাতেন। উনি 2 দিন আগে বলছিলেন আমার মালিকের গাড়িটা নেবে বলে।
ওনার কোনো বিশেষ কাজে, কিন্তু উনি আমাকে টাকার লোভও দেখিয়েছিলেন। আমি রাজি হইনি স্যার। আমি ওকে পরিষ্কার বলেই দিয়েছিলাম যে গাড়ি নিতে গেলে আমার মালিকের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু কিন্তু স্যার ওর নাছোড় বান্দা। আপনি আবার এসেছেন? আপনাকে বললাম না? দাদা শুনুন, আমার মাত্র একদিনের জন্য লাগবে। আপনাকে আমি একদিনের জন্য এমন ভাড়া দেবো আপনি কল্পনাও করতে পারবেন না। সে আপনি দিনেই নিন আর রাতেই নিন, আপনাকে বললাম না মালিকের সঙ্গে কথা বলে নিন। শুনুন দাদা, আমি শুধু একদিনের জন্য নেব। আপনাকে দেব 20,000 টাকা। 20,000 টাকা? হ্যাঁ, আপনি একবার ভাবুন তো, মাত্র এক রাতের ভাড়া 20,000 টাকা। আসলে আমার এই গাড়িটাই লাগবে, বুঝলেন? ওই মেদিনীপুরে যাব পাত্রী দেখতে। আর আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি কাল সকালের মধ্যেই গাড়িটা এখানে পৌঁছে দিয়ে যাবো। দাঁড়া, এই নিন। কাল সকালে কিন্তু গাড়িটা পৌঁছে দিতে হবে। এই আপনার নাম্বারটা বলুন তো। হ্যাঁ লিখুন, 7003। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আমি তাহলে গাড়ি বের করে দিচ্ছি, আপনি কিন্তু কাল সকালে গাড়িটা পৌঁছে দেবেন। হ্যাঁ হ্যাঁ একদম দাদা, হ্যাঁ সকালেই কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাস সেই যে গেল, আর এলো না স্যার। আমি অনেকবার ফোন করেছি কিন্তু ওনার ফোনের সুইচ অফ। এখন আমি কি করবো স্যার? আমি আমার মালিককে কি জবাব দেবো স্যার? আমার চাকরিটাও চলে গেল। বাংলায় একটা কথা আছে জানেন তো, ছোটবেলায় আমরা সবাই শুনতাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বেশ কি সুন্দর ছিলেন, সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন, সম্মানের চাকরি, সেটা সহ্য হলো না, লোভে পড়ে গেলেন। আমি কেন কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? The subscriber is currently switched off. Please try after some time. সুইচ অফ। স্যার, ফোন সার্ভিলেন্সের রিপোর্ট অনুযায়ী বিজয় একাধিক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখত। খুনের আগে এবং পরে এই দুজন মেয়ের সঙ্গে ও নিয়মিত কথা বলতো। তার মধ্যে একজনের নাম সুদেশনা আর আরেকজনের নাম মনুয়া পান্ডে। মনুয়া পান্ডের ফোনটা ওকে আছে, আমি অন্য পরিচয়ে ওকে কল করেছিলাম। বললো বিজয়ের সঙ্গে ওর বন্ধুত্ব রয়েছে। আরেকজনের নাম স্যার সুদেশনা, ওর ফোনটা কন্টিনিউয়াসলি সুইচ অফ। স্যার আমি ডেড শিওর যে 15 তারিখ রাতে যে মেয়েটা খুন হয় তার নাম সুদেশনা। মেয়েটার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আমি ওর অ্যাড্রেসটা দেখেছি যে ও থাকতো হেদুয়ার আশেপাশে অন্তরা অ্যাপার্টমেন্টে। ওয়াও, ভেরি গুড জব পূজা, ভেরি গুড জব। সো লেটস গো। ওকে স্যার। বিজয় ভেবেছিল খুব সতর্কভাবে বুদ্ধিমত্তার সঙ্গে খুনটা সে করেছে, তাই ধরা পড়বার চান্স তার নেই। কিন্তু কাজটা করবার আগে সে বেমালুম ভুলে গিয়েছিল যে আইনের হাত কতখানি লম্বা, এবং সে এটাও ভুলে গিয়েছিল যে এখন ডিজিটালের যুগ, খুন করলে পার পাওয়া যায় না, ধরা তাকে পড়তেই হবে, আজ না হয় কাল। যাই হোক, এত কিছুর পরেও বিজয়ের ট্রেস আমরা পাচ্ছিলাম না। কোথাও একটা সে গা ঢাকা দিয়ে লুকিয়েছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম যে সময় তার ঘনিয়ে এসেছে। এদিকে এভিডেন্স সংগ্রহ করতে গিয়ে আমরা ফরেন্সিক টিমকে নিয়ে পৌঁছে যাই সুদেশনাদের ফ্ল্যাট। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং অফিসার। তারপর ডক্টর কি বুঝছেন, কোনো ইনফরমেশন? অফিসার, খুনি চেষ্টা করেছিল সমস্ত রক্তের দাগ মুছে দেওয়ার জন্য, কিন্তু সেটা তার পক্ষে সম্ভব হয়নি। আমরা এখান থেকে একটা বিয়ারের বোতল আর দুটো মাপ পেয়েছি। এই দুটো আমরা অলরেডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি, আর তার সঙ্গে পেয়েছি কেকের কিছু অংশ। সবই আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। বাহ স্যার, দুটো মাথার চুল পাওয়া গেছে, একটা সাইজে ছোট, একটা বড়। ভেরি গুড, তুমি এটা সযত্নে ল্যাবে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। শিওর স্যার। অফিসার, আমার ধারণা খুনি ভিকটিমের মাথায় সজোরে বিয়ারের বোতল দিয়ে আঘাত করে এবং ভিকটিমের বডি এখানে এসে আসতে পারে। আমরা এখান থেকে প্রচুর এভিডেন্স পেয়েছি, এই এভিডেন্সগুলো আমরা ল্যাবে নিয়ে গিয়ে পরীক্ষা করব। তোমার যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট আমরা বার করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনাদের তদন্তের স্বার্থে।
থ্যাংক ইউ সো মাচ। See you. Excuse me. এই তোমার হয়ে গেলে পরে তুমি তাড়াতাড়ি এসো। পূজা, ইয়েস স্যার। ডিজিটাল এভিডেন্স এবং প্লেস অফ অকারেন্স থেকে যা যা এভিডেন্স পাওয়া যাবে সবটা কিন্তু কোর্টে প্রডিউস করতে হবে। বিজয়ের ফাঁসি কেউ আটকাতে পারবে না পূজা, কিন্তু এখন $1 মিলিয়ন প্রশ্ন হচ্ছে বিজয় কোথায়? স্যার আমি মনুয়ার সঙ্গে দেখা করেছিলাম এবং ওকে স্ট্রিক্টলি বলেছি যে বিজয় একজন খুনি আর ও সুদেশনাকে খুন করে পালিয়ে গেছে এবং কোথাও ঘাপটি মেরে আছে। যে কোনো সময় তোমার সঙ্গে দেখা করতে আসবে এবং যখন আসবে তখনই যেন আমাদের ফোন করে খবর দেয়। গুড, ভেরি গুড। আপনি সোনালি দে। সুদেশনার পর কি হয়? ও আমার একমাত্র মেয়ে। 1 সপ্তাহ ধরে ওকে ফোনে পাচ্ছিলাম না, আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। ওর বান্ধবী স্নেহাকে জিজ্ঞেস করলাম, ওরাও কেউ কিছু বলতে পারছে না যে ও কোথায়। তাই থাকতে না পেরে স্যার আপনাদের কাছে এসেছি। আপনি কি ঘুমোচ্ছিলেন এতদিন মেয়েটা নিখোঁজ, আর 7 দিন পরে আপনি থানায় আসছেন খবর নিতে? স্যার আমার স্বামী উড়িষ্যার কটকে চাকরি করতেন, উনি মারা যাওয়ার পরে চাকরিটা পাই। আর বুঝতেই তো পারছেন এত দূর থেকে আসা, 3টে স্টাফ আবার ছুটিতে ছিল, আবার আমার নিজের ছুটির আবেদন করে আসতে একটু দেরি হয়ে গেল স্যার। স্যার সুদেশনা কোথায়? না, পূজা আমার ঘরে একবার এসো। আসছি স্যার। হ্যাঁ এসো। পূজা, ইনি সুদেশনার মা, তুমি ওনাকে সুদেশনার কাছে নিয়ে যাও। আসুন। জানো ঠিক আছে। স্যার সুদেশার বডি তো ওর মার হাতে হ্যান্ডওভার করা হলো। উনি খুব কান্নাকাটি করছিলেন স্যার, কিন্তু সৎকার হলেও কি ওর আত্মার প্রকৃত শান্তি হবে স্যার? আমার মনে হয় বিজয় ধরা পড়লেই ওর আত্মার প্রকৃত শান্তি পাবে। তুমি মনুয়াকে তোলো, কারণ বিজয়ের ব্যাপারটা মনে হয় চেপে যাচ্ছে। স্যার মনুয়ার যাবতীয় গতিবিধির ওপর কিন্তু কনস্ট্যান্ট নজর রাখছে আমাদের লোক, কিন্তু তা সত্ত্বেও যখন আপনি বলছেন আমি ওকে তুলে আনতে পারি, কোনো সমস্যা নেই। না ওকে তোলো। কেন জানি না, আমার মনে হচ্ছে ও কিছু একটা লুকোচ্ছে। আর বিজয় এতদিন মনুয়ার সঙ্গে দেখা না করে তো থাকবে না। বাই দ্য ওয়ে, মনুয়াকে যখন তুমি বললে যে বিজয় সুদেশনাকে খুন করেছে, তখন ওর রিয়াকশন কি পেল? কান্নায় ভেঙে পড়েছিল স্যার। বিজয়কে অন্তর থেকে ভালোবাসে এইটুকু বুঝতে পেরেছিলাম। স্যার ফোন এসছে। স্যার মনুয়া ফোন করছে। স্পিকার দাও। হ্যালো, বিজয় এসেছে। ঠিক আছে, কথার মার প্যাচে যেভাবে হোক তুমি ওকে আটকে রাখো, আমরা এক্ষুনি আসছি। স্যার চলুন। চলো, আর ফোর্সকে পড়ে দাও, পরের গাড়িতে আসছে। ওকে স্যার। কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? আমি তখন থেকে তোমার জন্য বসে আছি। অটো পাচ্ছিলাম না, তাই আসতে লেট হলো। আমি বসো মুম্বাই থেকে ফিরে আসলাম তোমার জন্য, আর তোমার মুখে এক ফোঁটা হাসি নেই। হ্যাঁ, মুম্বাই গেছিলে নাকি সুদেশনার ফ্ল্যাটে গেছিলে? তুই সেই এক সুদেশনাকে নিয়েই পড়ে আছো। আরে বাবা, সত্যি আমি মুম্বাইতেই গেছিলাম একটা কাজের ব্যাপারে কথা বলতে, তাই ওখানে একটা আলাদা সিন নিতে হয়েছিল। এই জানো, আমার না কাজটা হয়ে গেছে, বুঝলো মনু? আচ্ছা, সুদেশনা খুন হয়ে গেছে, তুমি সেটা জানো? কি কি বলছো? কি আমি তো কিছু জানি না এই ব্যাপারে। পুলিশের ধারণা খুনটা তুমিই করেছো। কি? এগুলো মিথ্যা কথা। সুদেশনা যে তোমার বোন ছিল সেটাও তো ডাহা মিথ্যে কথা। আরে তুমি বুঝতে পারছো না, আমি একদম ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। আমি কিন্তু মনোয়ার বুকে ছুরি চালিয়ে দেবো। বিজয়,
বিজয় দরজাটা খোল, কথা শোনা আমার। স্যার ভেতরে তো মনুয়াকে ছুরি নিয়ে ভয় দেখাচ্ছে, তাহলে এখন আমাদের কি করণীয় স্যার? সেটাই তো, কি করণীয় কি? 1 মিনিট, চাবিও না। হ্যালো, শোন, পাথুরিয়া ঘাটা অন্তরা অ্যাপার্টমেন্ট 2nd ফ্লোর। এক্ষুনি চলে, এক্ষুনি, একদম সময় নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি এক্ষুনি। বিজয়, বিজয় মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। বিজয় দেখ, মনুয়াকে কিচ্ছু করবি না বিজয়। শোন বিজয়, তুই অলরেডি একটা খুন করেছিস, দ্বিতীয় খুনের মার্ডার কাছে জড়াস না বিজয়। তুই সারেন্ডার কর, এটাই একমাত্র পথ বিজয়। বিজয় একদম জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। আমি কি করব আমি ঠিক জানি। আপনারা এখান থেকে চলে যান, আমিও ঠিক বেরিয়ে যাব। আর যদি চালাকি করার চেষ্টা করেন, মনুয়াকে কিন্তু এখানেই মেরে ফেলে দেবো। বিজয়, আমি আবার বলছি, তুই মাথা ঠান্ডা করে আমার কথা শোন। দেখ, ফ্ল্যাটটা কিন্তু পুলিশ ঘিরে ফেলেছে, তোর পালাবার পথ নেই বিজয়। তুই সারেন্ডার কর, না হলে কিন্তু আমরা ভেতরে ঢুকে তোকে ডিরেক্ট গুলি করবো। আমিও বলছি, স্পষ্ট করে শুনে নিন, আমি 3 গুনবো, তার মধ্যে এখান থেকে মানে মানে কেটে পড়ুন, নইলে এরপর যা ঘটবে তার জন্য দায়ী থাকবেন আপনারাই। বিজয় একদম কাছে আসার চেষ্টা করবি না। বিজয় ছেড়ে দে বিজয়। আমি কিন্তু মনোয়াকে মেরে ফেলবো। বিজয় ছুরিটা আমাকে দে, ছুরিটা আমাকে দে বিজয়। দেখো না, সরে যা বলছি, বিজয় সরে যা। বিজয়। Take it. তোর খেল খতম বিজয় সাহা। পুলিশকে আক্রমণ, ব্ল্যাকমেল এবং সুদেশ না দেখে খুন করবার অভিযোগে তোকে আমরা গ্রেফতার করলাম। চল। তোর জন্য আমি সুদেশটাকে খুন করলাম, আর তুই আমার প্রেমিকা থেকে পুলিশের ইনফর্মার হয়ে গেলি। একবার জেল থেকে বেরোই, তোকে আমি ছাড়বো না। তো জেল থেকে বেরোলে তো, হ্যাঁ, তোকে তো জেলে পৌঁছতে হবে রে। চল চল চল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যাঁ, সুদেশনা দে মার্ডার কেসটাতে এই কথাটা একেবারে অঙ্গাঙ্গিনভাবে জড়িত। আমরা বিজয়কে ইন্টারোগেট করবার পর জানতে পারি সে একটা গ্যারেজে গাড়িটা রেখেছিল। পরে আমরা সেই গ্যারেজ থেকে গাড়িটা উদ্ধার করি। দেখুন, গাড়ির মালিক তো গাড়ি ফিরে পাবেই, কিন্তু সুদেশনার মা কি কখনো সুদেশনাকে ফিরে পাবে? পাবে না। আসলে অপরাধী মন কিছুতেই বোঝে না যে অপরাধ করবার পর তার থেকে মুক্ত হওয়ার কোনো রাস্তাই আর খোলা থাকে না। আর আপনাদের বলছি, বাবা মারা, আপনারা আপনাদের সন্তানদেরকে খুব সাবধানে ভালোভাবে মানুষ করুন। দেখুন, বড় হয়ে সিদ্ধান্ত নেবার সময় হলে তারা সিদ্ধান্ত নিক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে পর্যন্ত যে বাবা মায়ের সিদ্ধান্ত চূড়ান্ত, সেটা অনুভব করতে তাদের সাহায্য করুন। না হলে কিন্তু প্রতিনিয়ত অপরাধ ঘটবে। আর এটা তো ভালোভাবে জানেন যে প্রতিনিয়ত ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। তাই সাবধানে থাকুন আপনারা। সাবধান হোক বাংলা।